একবিংশ শতাব্দীর মডার্ন এয়ার ওয়ারফেয়ার বা আধুনিক আকাশযুদ্ধে সার্বভৌমত্ব রক্ষা করার শেষ কথা একটাই, যে দেশের হাতে আকাশের নিয়ন্ত্রণ থাকবে যুদ্ধের ময়দানে শেষ হাসি তারাই হাসবে। এশিয়ার বদলে যাওয়া জিওপলিটিক্স বা ভূরাজনীতি এবং সীমান্তে চীন ও পাকিস্তানের যৌথ হুমকির মুখোমুখি দাঁড়িয়ে ভারতের জন্য এয়ার সুপ্রিমেসি বা আকাশে একচ্ছত্র আধিপত্য ধরে রাখা কোনো বিলাসিতা নয়, এটি আমাদের জাতীয় নিরাপত্তার এক নিটোল বাস্তব সত্য। আজ ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এমন এক ঐতিহাসিক সিদ্ধান্ত সামনে এসেছে যা দক্ষিণ এশিয়ার আকাশপথের পুরো শক্তি সমীকরণ এক ঝটকায় বদলে দিয়েছে। আজকের সবচেয়ে বড় খবর হলো ভারত সরকার এবং হ্যাল আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের মেরুদণ্ড হিসেবে পরিচিত Su-30 MKI ফাইটার জেটের উৎপাদন কারখানা অর্থাৎ নাসিক প্ল্যান্টকে সম্পূর্ণ নতুনভাবে পুনরুজ্জীবিত করতে চলেছে। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর এই নাসিক অ্যাসেম্বলি লাইনে আবার নতুন 12টি অত্যাধুনিক Su-30 MKI ফাইটার জেট তৈরির কাজ শুরু হয়েছে, যার মোট চুক্তি মূল্য দাঁড়িয়েছে প্রায় 13,500 কোটি টাকা। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এর পাশাপাশি ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে এক বিশাল 60,000 কোটি টাকার মহাপ্রকল্পের, যার অধীনে আমাদের বিমান বাহিনীর বিদ্যমান সুখোই বিমানগুলোকে রূপান্তরিত করা হবে এক প্রলয়ঙ্কারী শক্তি সুপার সুখোইতে। আর সবচেয়ে বড় কথা, রাশিয়া থেকে কোটি কোটি টাকা খরচ করে পঞ্চম প্রজন্মের Su-57 স্টেলথ ফাইটার কেনার প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে খারিজ করে দিয়েছে ভারত সরকার। এই খবর সামনে আসার পর বিশ্বের বড় বড় সামরিক বিশেষজ্ঞদের চোখ কপালে উঠেছে। আর এখানেই উঠে আসছে কতগুলো মারাত্মক প্রশ্ন, যা প্রতিটা ভারতবাসীর মনে তোলপাড় সৃষ্টি করছে। হঠাৎ কেন দীর্ঘদিন বন্ধ থাকা হ্যালের নাসিক প্ল্যান্টকে কোটি কোটি টাকা খরচ করে আবার চালু করতে হলো? চীন যেখানে হিমালয় সীমান্তে তাদের পঞ্চম প্রজন্মের J-20 স্টেলথ ফাইটার মোতায়েন করছে, সেখানে দাঁড়িয়ে রাশিয়া থেকে প্রস্তুত পঞ্চম প্রজন্মের Su-57 যুদ্ধবিমান কিনতে কেন মানা করে দিলেন ভারতীয় ডিফেন্স সেক্রেটারি? ভারত সরকারের কোটি কোটি টাকা খরচ করে নিজের দেশের 4.5+ জেনারেশনের Su-30 MKIকে সুপার সুখোইতে উন্নীত করা এবং দেশীয় অ্যামকা প্রজেক্টে জোর দেওয়া কি আদৌ সঠিক সিদ্ধান্ত? আর সবচেয়ে বড় কথা, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ইরান ওয়ার বা মধ্যপ্রাচ্যের সংঘাত এবং রাশিয়া ইউক্রেন ওয়ার থেকে বিশ্ব সামরিক মহল ফাইটার জেটের উপযোগিতা নিয়ে ঠিক কী চাঞ্চল্যকর শিক্ষা পেল? কেন বলা হচ্ছে যে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট আসার পরেও 4.5 জেনারেশনের যুদ্ধবিমান কখনোই ব্যাকডেটেড হবে না, বরং আগামী 2050 সাল পর্যন্ত ভারতের আকাশের অদম্য রক্ষক হয়ে থাকবে? আসুন আজকের এই বিশেষ জিওপলিটিক্যাল অ্যানালিসিসে একদম তথ্য ও প্রমাণের সঙ্গে প্রতিটি প্রশ্নের সহজ ও নিটোল উত্তর জেনে নেওয়া যাক। তাহলে প্রথমেই আসা যাক প্রথম মূল খবরে। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড তাদের মহারাষ্ট্রের নাসিক ফ্যাসিলিটিতে আবার শুরু করতে চলেছে Su-30 MKI যুদ্ধবিমানের উৎপাদন প্রক্রিয়া। স্ক্রিনে আপনারা যে নিউজ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন তার হেডলাইনে পরিষ্কার বলা আছে, HAL to start production of Su-30 MKI fighter jets in Nashik facility। বিষয়টা খুব সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। 2021 সালের শেষের দিকে নাসিক প্ল্যান্টে ভারতের 222টি লাইসেন্সপ্রাপ্ত Su-30 MKI তৈরির অর্ডার সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল। তারপর থেকে এই বিশাল কারখানাটি মূলত পুরনো বিমানের ওভারহোলিং, মেরামত এবং দেশীয় তেজস বিমানের কিছু যন্ত্রাংশ তৈরির কাজে ব্যবহার হচ্ছিল। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন আবার এই প্রোডাকশন লাইন রিস্টার্ট বা পুনরুজ্জীবিত করা হলো? আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের অনুমোদনপ্রাপ্ত সুখোই বহরের সংখ্যা হলো 272টি, কিন্তু গত 2 দশকে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনাবশত 13টি সুখোই বিমান ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংস হয়েছে। এর ফলে আমাদের স্কোয়াড্রন শক্তিতে একটা শূন্যতা তৈরি হয়েছিল। ভারত সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্স এই ঘাটতি পূরণ করতে এবং ভারতের বায়ুসেনার অনুমোদিত ক্ষমতা ধরে রাখতে প্রায় 13,500 কোটি টাকার চুক্তি অনুমোদন করেছে, যার অধীনে তৈরি হবে নতুন 12টি Su-30 MKI। কিন্তু এখানে সবচেয়ে বড় চমক কোথায় জানেন? আগেরবার রাশিয়া থেকে আসা যে অ্যাসেম্বলি কিট দিয়ে বিমান তৈরি হতো তাতে ভারতীয় উৎপাদনের পরিমাণ কম ছিল, কিন্তু এবার নাসিকে তৈরি হতে যাওয়া নতুন এই 12টি যুদ্ধ বিমানে থাকবে 50% থেকে 62.6% পর্যন্ত সম্পূর্ণ ইন্ডিজিনাস কম্পোনেন্ট বা দেশীয় যন্ত্রাংশ।
রাশিয়া ইতিমধ্যেই 2026 সালের এপ্রিল মাসের মধ্যে নতুন বিমানের ফাউন্ডেশনাল মেটেরিয়াল কিট পাঠাতে শুরু করে দিয়েছে এবং 2027-28 সালের মধ্যে প্রথম বিমান এবং 2029 সালের মধ্যে সবকটি অর্থাৎ 12টি যুদ্ধ বিমান আমাদের বায়ুসেনার হাতে তুলে দেওয়া হবে। কোনো ফাইটার বিমানের কোল্ড প্রোডাকশন লাইনকে পুনরুজ্জীবিত করা অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল কাজ, কিন্তু ভারত সরকারের এই দূরদর্শী সিদ্ধান্তের ফলে হ্যাল তাদের ওয়ার্কফোর্স এবং ভেন্ডারদের আবার ট্র্যাকে ফিরিয়ে এনেছে। আর একবার এই প্ল্যান্ট চালু হয়ে গেলে ভবিষ্যতে অতিরিক্ত আরও সুখোই অত্যন্ত কম খরচে তৈরি করার পথ ভারতের জন্য খুলে যাবে, যা ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত নীতির এক অসাধারণ সাফল্য। বন্ধুরা, 12টি নতুন সুখোই তৈরি তো কেবল একটা সূচনা। আসল খেলাটি লুকিয়ে রয়েছে ভারত সরকারের 60,000 কোটি টাকার এই মেগা প্রজেক্টের মধ্যে, যাকে বলা হচ্ছে সুপার সুখোই আপগ্রেড প্রোগ্রাম। স্ক্রিনে প্রদর্শিত দ্বিতীয় সংবাদের আর্টিকেলে বলা হয়েছে সুপার সুখোই আপগ্রেড, এভরিথিং টু নো অ্যাবাউট ইন্ডিয়াস Su-30 MKI মডার্নাইজেশন প্রোগ্রাম। এই আর্টিকেলের তথ্য থেকে জানা যাচ্ছে ভারত সরকারের এই সুপার সুখোই প্রজেক্টের প্রথম ধাপে আমাদের 84টি Su-30 MKI বিমানকে প্রথম সারির অত্যাধুনিক 4.5+ থেকে 4.7 জেনারেশনের যুদ্ধ বিমানে রূপান্তরিত করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে পুরো বহরকেই এই প্রযুক্তিতে আপগ্রেড করা হবে। আর এই আপগ্রেডের সবচেয়ে বড় ও শক্তিশালী হৃদয় হলো ভারতের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিরূপাক্ষ AESA রেডার। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই বিরূপাক্ষ রেডারের বিশেষত্ব কী? কেন শত্রুপক্ষ একে মারাত্মক ভয় পাচ্ছে? সহজ কথাই শুনুন। পুরনো রুশ রেডারের জায়গায় এতে ব্যবহার করা হচ্ছে 2400-র বেশি GAN ট্রানজিস্টার মডিউল। এটি রেডারের ওজন প্রায় 650 কেজি থেকে কমিয়ে 300 কেজির নিচে নামিয়ে এনেছে, আবার শক্তি বাড়িয়েছে বহুগুণ। এই রেডার সাধারণ কোনো যুদ্ধ বিমানকে 300 থেকে 400 কিলোমিটার দূর থেকেই ধরে ফেলতে পারে। আর সবচেয়ে বড় কথা, চীনের অহংকার, তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ বিমান J-20, যার রেডার ক্রস সেকশন অত্যন্ত কম, সেই স্টেলথ বিমানকেও 200 কিলোমিটার দূর থেকেই স্পষ্টভাবে চিহ্নিত করতে পারবে এই বিরূপাক্ষ রেডার। একবার ভেবে দেখুন, 200 কিলোমিটার দূর থেকে শত্রুর স্টেলথ বিমানকে চিহ্নিত করার পর যখন এই সুপার সুখোই থেকে ছোড়া হবে ভারতের নিজস্ব অস্ত্রা MK2 এবং 200 কিলোমিটার রেঞ্জের অস্ত্রা MK2 বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল, তখন শত্রুর রেহাই পাওয়ার আর কোনো পথই থাকবে না। এর সাথে যুক্ত হচ্ছে সমুদ্রের বুকে কাঁপন ধরানো এয়ার লঞ্চড ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, শত্রুর রেডার ধ্বংসকারী রুদ্রম মিসাইল, আধুনিক ইলেকট্রিক ওয়ারফেয়ার স্যুট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI অ্যাসিস্ট্যান্ট পাইলট ওয়ার্কলোড রিডাকশন সিস্টেম। অর্থাৎ 1990-এর দশকের একটা ফাইটার জেটকে ভারত সরকারের দেশীয় প্রযুক্তি দিয়ে 2050 সাল পর্যন্ত আকাশের অবিসংবাদিত রাজা বানিয়ে নেওয়া হচ্ছে। এবার আসি সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে বুদ্ধিদীপ্ত ভূ রাজনৈতিক পদক্ষেপে। অনেকদিন ধরে বিশ্ববাজারে খবর আসছিল যে ভারত নাকি রাশিয়ার কাছ থেকে তৈরি করা পঞ্চম প্রজন্মের Su-57 স্টেলথ ফাইটার বিমান কিনতে চলেছে। কিন্তু সম্প্রতি ভারতের ডিফেন্স সেক্রেটারি রাকেশ কুমার সিং সাব জানিয়ে দিয়েছেন, ভারত এই মুহূর্তে বিদেশ থেকে নতুন করে কোনো Su-57 বা বিদেশি স্টেলথ ফাইটার জেট কিনছে না। স্ক্রিনে দেখতে পাওয়া এই 3 নম্বর আর্টিকেলে কি লেখা রয়েছে দেখুন। India moves to modernization Su-30 MKI fleet as Su-57E fighter jet purchases fall of near-term agenda। কেন ভারত সরকার এত বড় এবং কঠিন সিদ্ধান্ত নিল? কেন রাশিয়ার প্রস্তুত করা বিমানকে মানা করে দেওয়া হলো? এর পেছনে লুকিয়ে রয়েছে আমাদের দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক বুদ্ধিমত্তা। প্রথমত, রাশিয়া থেকে রেডিমেড Su-57 কিনতে গেলে ভারতকে হাজার হাজার কোটি ডলার বিদেশি মুদ্রায় খরচ করতে হতো, কিন্তু রাশিয়া কখনোই তাদের মূল প্রযুক্তি বা সোর্স কোড সম্পূর্ণভাবে ভারতের হাতে হস্তান্তরিত করত না। এর ফলে যে কোনো সংকটের সময় যন্ত্রাংশের জন্য ভারতের হাত আবার রাশিয়ার দিকেই বাড়িয়ে রাখতে হতো। দ্বিতীয়ত, ভারত সরকার ভালো করেই জানে যে অন্য দেশের তৈরি বিমান কিনে কখনো বিশ্বের সুপার পাওয়ার হওয়া যায় না। তাই সেই বিপুল পরিমাণ অর্থ বিদেশিদের হাতে না দিয়ে ভারত সরকার সেই টাকা বিনিয়োগ করছে দুটি জায়গায়। এক, ভারতের নিজস্ব 4.5+ জেনারেশন সুপার সুখোই আপগ্রেড, এবং 2, ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের দেশীয় স্টেলথ ফাইটার জেট অ্যামকাতে। ভারত সরকারের এই বার্তা একদম পরিষ্কার, আমরা বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল না থেকে নিজেদের দেশের প্রকৌশলীদের উপর ভরসা রাখব। একদিকে সুপার সুখোই আমাদের বর্তমান আকাশসীমা রক্ষা করবে, অন্যদিকে খুব শীঘ্রই ভারতের মাটিতে তৈরি অ্যামকা আমাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ ক্ষমতার পূর্ণ স্বাধীনতা দেবে। অনেক সামরিক বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের মনেই এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক
যেখানে দুনিয়া পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের দিকে এগোচ্ছে, সেখানে দাঁড়িয়ে 4.5+ জেনারেশনের বিমানে এত টাকা খরচ করা কি আদৌ বুদ্ধিমত্তার কাজ? এর উত্তর জানতে হলে আমাদের চোখ রাখতে হবে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুটো বড় সংঘাতের দিকে। একটি হলো ইরান ওয়ার বা আমেরিকা ইরান পরোক্ষ সংঘাত, আর অন্যটি হলো চলমান রাশিয়া ইউক্রেন ওয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান অভিযানের দিকে যদি আমরা নজর দিই, তবে দেখব আমেরিকার হাতে পঞ্চম প্রজন্মের অতি আধুনিক F-35 স্টেলথ ফাইটার জেট থাকা সত্ত্বেও যুদ্ধের মূল বোঝা বহন করেছে তাদের 4.5 জেনারেশনের F-18 সুপার হর্নেট। যুদ্ধের প্রথম 2-1 দিন যখন শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল, তখন সেই বিপদসংকুল এয়ার স্পেসে ঢুকে গোপন হামলা চালানোর জন্য আমেরিকা F-35 ব্যবহার করেছিল। কিন্তু একবার যখন শত্রুর প্রাথমিক রেডার নেটওয়ার্ক ধ্বংস করে দেওয়া হলো, অমনি পুরো যুদ্ধের 8 কেজি ভারী বোমাবর্ষণ, টহলদারি এবং দীর্ঘমেয়াদী আক্রমণের 90% কাজ সম্পন্ন করেছে F-18 সুপার হর্নেট। কারণটা কি? পঞ্চম প্রজন্মের F-35 অত্যন্ত সংবেদনশীল বিমান। এর মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণের খরচ আকাশ ছোঁয়া এবং এর ডাউন টাইম বা কারিগরি ত্রুটির কারণে বসে থাকার সময় অনেক বেশি। অন্যদিকে 4.5 জেনারেশন ফাইটার জেট হলো আসল ওয়ার্কহর্স বা ময়দানের আসল ঘোড়া। এগুলো একসাথে প্রচুর মিসাইল ও বোমা বহন করতে পারে। এর আফ টাইম বা আকাশে ওড়ার ক্ষমতা অনেক বেশি এবং খরচ অনেক কম। একই চিত্র আমরা দেখেছি রাশিয়ার ক্ষেত্রেও। রাশিয়া কিন্তু ইউক্রেন যুদ্ধে তাদের পঞ্চম প্রজন্মের Su-57 প্রতিদিন আকাশে ওড়ায়নি। প্রতিদিনের ভয়ঙ্কর বোমাবর্ষণ এবং ভারী আক্রমণের মূল দায়িত্ব সামলেছে তাদের 4.5 জেনারেশনের Su-34 এবং Su-35 ফাইটার জেট। ভারত সরকারের সামরিক কৌশলও ঠিক এই আন্তর্জাতিক অভিজ্ঞতার উপর দাঁড়িয়েই গড়ে উঠেছে। যুদ্ধের প্রথম দিনে শত্রু সীমানার ভেতরে ঢুকে রেডার ধ্বংস করার কাজ করবে আমাদের ভবিষ্যৎ অ্যামকা। কিন্তু যুদ্ধের পুরো সময় জুড়ে শত শত মিসাইল ও ভারী পেলোড নিয়ে শত্রু সেনাকে ছাড়খাড় করে দেওয়ার মূল দায়িত্ব সামলাবে আমাদের এই শক্তিশালী সুপার সুকোই। এটি একটি মাস্টার স্ট্রোক পরিকল্পনা। তাহলে বন্ধুরা, পুরো সমীকরণটা যদি আমরা এক ছাতার তলায় নিয়ে আসি, তবে কি দাঁড়াচ্ছে? ভারত সরকার কিন্তু কোনো আবেগ বা কোনো চাপে পড়ে সিদ্ধান্ত নিচ্ছে না। একদিকে নাসিক প্ল্যান্ট পুনরুজ্জীবিত করে নতুন 12টি Su-30 MKI তৈরি করে হারিয়ে যাওয়া স্কোয়াড্রনের শক্তি পূরণ করা হচ্ছে। অন্যদিকে 60,000 কোটি টাকার বাজেট দিয়ে বিরূপাক্ষ রেডারের মতো নিজস্ব প্রযুক্তি বসাচ্ছে। আর বিদেশি Su-57 বিমানকে নাকচ করে নিজেদের দেশীয় স্টেলথ ফাইটার অ্যামকা তৈরিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এটাই হলো স্বাধীন, আত্মনির্ভর এবং শক্তিশালী ভারতের আসল রূপ। ভারতের এয়ারফোর্স আজ আর বিদেশি অস্ত্রের ওপর নির্ভরশীল দুর্বল কোনো শক্তি নয়, বরং আমরা নিজস্ব প্রযুক্তি এবং দূরদর্শী রণকৌশল নিয়ে এশিয়ার আকাশে নিজেদের একচ্ছত্র প্রাধান্য প্রতিষ্ঠা করতে সম্পূর্ণ প্রস্তুত। আজকের এই পুরো জিওপলিটিক্যাল অ্যানালিসিস এবং ভারত সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আপনার নিজস্ব মতামত কি? ভারত কি রাশিয়া থেকে Su-57 না কিনে এবং নিজেদের দেশীয় সুপার সুখোই ও অ্যামকাতে ভরসা রেখে সঠিক কাজ করেছে? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে দেশীয় ডিফেন্স প্রযুক্তির এই গর্বের খবর সবার কাছে পৌঁছে দিন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে, এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।